হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ক্লাস 9-এর গ্রহরূপে পৃথিবী যে চ্যাপ্টারটি রয়েছে তার ইন্ট্রোডাকশন আজকে একটি আরম্ভ করব। আজকে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে কিভাবে পৃথিবী আমাদের সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীর আকৃতি কেমন, পৃথিবীতে ডাইনোসরের বিলুপ্তি কিভাবে হয়েছিল, তার সঙ্গে জানবো কি পৃথিবীর যে কৌণিক অবস্থান সেটা আগে কেমন ছিল, উল্কাপিণ্ড কি, এইসব বিষয়গুলিকে নিয়ে আজকে আমরা একটা সামগ্রিক একটা আলোচনা করব। এই চ্যাপ্টারে ঢোকার আগে আমার যেটা মনে হয়, অন্তত প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা, আমার যেটা মনে হয় যে এই বিষয়গুলি জানা অবশ্যই উচিত। তো চলো শুরু করা যাক। তো আজকে প্রথমেই যেটা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি কেমন। পৃথিবীর আকৃতি আগে যখন বিজ্ঞান উন্নত ছিল না বা যখন সেইভাবে কিছু আবিষ্কার হয়নি, তখন আমরা পৃথিবীর আকৃতি কেমন জেনেছি, যে পৃথিবীর আকৃতি হচ্ছে অনেকটা আহ গোলাকার। এটা আমরা জেনেছি আস্তে আস্তে বিভিন্ন তথ্যের মাধ্যমে। কিন্তু তাছাড়া যখন যখন এই তথ্যগুলি ছিল না, তখন আমরা কেউ কেউ বলতো পৃথিবীর আকৃতি আয়তক্ষেত্রের মতন, কেউ কেউ বলতো পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা থালার মতন। হ্যাঁ, এইভাবে কিন্তু সবাই নিজের নিজের ইচ্ছা মতো একটা করে মতামত দিয়েছেন। পরবর্তীকালে যখন গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং তারপর আস্তে আস্তে পিথাগোরাস, এরাটোস্থেনিক্স, এরা প্রমুখ বিজ্ঞানীদের মতামত অনুসারে আস্তে আস্তে, হ্যাঁ, বা দার্শনিকদের মতামত অনুসারে আস্তে আস্তে কি হয়, যে প্রমাণিত হয় যে না, পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার বা কমলা লেবুর মতন বলতে পারি আমরা। এইবার আমি আসি যে পৃথিবীর আকৃতি সত্যিই কি গোলাকার নাকি অন্যরকম। আজকে আমরা গোলাকার বলতে কি বোঝাই? গোলাকার বলতে বোঝাই, মনে করো এই গ্লোবটা পুরো গোল। তো এইটা সত্যি কি পৃথিবীর আকৃতি এরকম? যদি আমাদের নিজেদের ধরো চেহারা দেখি আমরা, চেহারার কি মুখের মধ্যে কি হয়, চোখ আছে মানে চোখের জায়গায় একটু ঢোকানো, নাকের জায়গাটা একটু বার করা, মুখের জায়গাটা একটু ঢোকানো, এইভাবে কিন্তু আমাদের চেহারা কি সমান? সমান কিন্তু নয়। একটু খর্বাকার, একটু কোথাও উঁচু কোথাও নিচু, এরকম করে আমাদের চেহারা, মানবদেহ গঠন হয়েছে। ঠিক পৃথিবীর মধ্যেও যে সমস্ত পাহাড় বলো, বা আজকে এত গভীরতা সম্পন্ন যে সমস্ত মহাসাগরগুলি রয়েছে, যেমন গভীরতা দিক থেকে সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 10,911 কিলোমিটার নিচে, মানে প্রায় ধরে নাও তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে সমুদ্র উপরিতল থেকে 10 কিলোমিটার নিচে পর্যন্ত। তো এত গভীরতা যে সমস্ত জায়গাগুলি রয়েছে, তাহলে পৃথিবীর মধ্যেই জায়গাগুলি রয়েছে, তাহলে পৃথিবী গোল কি করে হয়, এটাই আমার প্রশ্ন। এবার এর উত্তর আমরা জানবো। তো পৃথিবীর আকৃতি কখনোই অভিগত গোলক, পৃথিবীকে আমরা অভিগত গোলক হিসাবেই ধরি, কারণ অভিগত গোলক মানে হচ্ছে কোনো একটা বস্তু গোল নয়, তার ওপর দুদিক চারটা এবং মাঝখানটা স্ফীত। টোটাল কিন্তু একটা সার্কেলে টোটাল যেটা সমান, চারদিক সমান যেটা হয়, সেই জিনিসটা কিন্তু পৃথিবীর আকৃতি নয়। একে আরেকটা নামও বলা হয়, সেটা হচ্ছে জিওড। জিওড জিনিসটা কি না, ধরো আমি যদি অরিজিনাল পৃথিবীর আকৃতি দেখি, তাহলে কেমন দেখবো, যে এই জায়গাটা এরকম উঁচু, এরকম। এইবার এইটাকে যদি আমি কাল্পনিক রেখা দ্বারা যদি আমি ডট ডট হিসেবে যুক্ত করি, এই কাল্পনিক রেখাটাই হচ্ছে অভিগত গোলক। ঠিক আছে, এই যে কাল্পনিক রেখা মানে কি, আমরা এটাকে একটা, যেমন এইটাকে আমরা কাল্পনিক ভেবেছি, কাল্পনিক ভাবে পৃথিবীকে গোল করেছি, ওই জন্য আমরা এই গ্লোবের মাধ্যমে পৃথিবীকে এনেছি। ঠিক একই রকম ভাবে এই যদি পৃথিবীকে আমরা গোল, জিওর যেটা কথাটা, সেটা যে এই যে পৃথিবীর যে উঁচু অংশগুলো দেখছো, এই উঁচু অংশগুলো এগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন পর্বত। এই যে নিচু অংশগুলো রয়েছে না, নিচু অংশ, এই নিচু অংশগুলো হচ্ছে বিভিন্ন সাগর মহাসাগর। এরকম হচ্ছে পৃথিবীর আকৃতি। ঠিক আছে, একে আমরা জিওট বলি। বেশ, এইবার আসি পৃথিবীতে যে উল্কাপিণ্ড জিনিসগুলো কি, বা পৃথিবীতে আমাদের যে মহাকাশ রয়েছে, হ্যাঁ, সেই মহাকাশের সোলার যে সিস্টেমটা রয়েছে সেটা কিভাবে চলে সেই সম্পর্কে আজকে আমরা একটু জানবো। তো সোলার সিস্টেমটা কি? সোলার সিস্টেম মানে হচ্ছে সৌরমণ্ডল।
তার আগে একটা জিনিস আমি বলে দিই যে আমরা হচ্ছে আকাশগঙ্গা গ্যালাক্সির আন্ডারে আমরা বসবাস করি। গ্যালাক্সি মানে হচ্ছে কতগুলি সৌরমণ্ডল মিলে একটা বৃহৎ জগৎ যে তৈরি হয় তাকে আমরা গ্যালাক্সি বলি। সেই আমাদের যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম হচ্ছে আকাশগঙ্গা। ঠিক আছে, বেশ। এখন এই যে সৌরমণ্ডলের ছবিটা আমি আগে থেকে একটু এঁকে রেখেছি যাতে সময় একটু বাঁচানো যায় বা ভিডিওটা একটু যাতে লেন্দি না হয়ে যায়। তো আকাশগঙ্গা বিষয়টা কি, বেশ, সৌরমণ্ডল বিষয়টা কি, সরি। দেখো এখানে আমি যে ছবি এঁকেছি, একটা হচ্ছে সান, এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, এটা হচ্ছে মার্কারি, এটা হচ্ছে ভেনাস, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আমাদের মার্স, এটা হচ্ছে জুপিটার বৃহস্পতি, এটা হচ্ছে শনি গ্রহ স্যাটার্ন, এটা হচ্ছে ইউরেনাস, এটা হচ্ছে নেপচুন। বুধ শুক্র পৃথিবী মঙ্গল ইউরেনাস নেপচুন, প্লুটো তো বামন গ্রহ। তো টোটাল আমাদের প্রধান 8টা গ্রহ কিন্তু এই সৌরমণ্ডলে রয়েছে। এই 8টা গ্রহের মধ্যে সব থেকে কাছের গ্রহটির নাম কি? কাছের গ্রহটির নাম হচ্ছে বুধ, সূর্যের সব থেকে কাছের গ্রহ। তারপর হচ্ছে শুক্র, তারপরে আমাদের পৃথিবী, তারপরে মঙ্গল। এইখানে মাঝে যে এই ডট ডট রেখাটি দেখছো, এটা হচ্ছে ক্ষুদ্র গ্রহ বলা হয় বা অ্যাস্ট্রয়েড বেল্ট। মানে বিভিন্ন এখানে ছোট 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 বড়, ছোট নয়, বিভিন্ন বড় বড় পাথরের চাইন বা পাথরের টুকরো বলতে পারো, এইখানে কিন্তু ভাসছে, যেটা সমগ্র সূর্যকে কিন্তু, যেমন প্রত্যেকটা গ্রহের একটি করে নিজস্ব আবর্তন কক্ষপথ আছে, সেই তেমনই ঠিক এই যে এই অ্যাস্ট্রয়েড বেল্টটা বা সূর্য গ্রহের যে বেল্টটা রয়েছে, এও কিন্তু কি করছে? সূর্যকে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে, তো তেমনি হচ্ছে আমাদের এই অ্যাস্ট্রয়েড বেল্ট কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। এইবার কি হয়, যখন এই অ্যাস্ট্রয়েডের যে ইয়েগুলো রয়েছে, ক্ষুদ্র গ্রহগুলো রয়েছে, এরা যখন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ধরো ভাসতে ভাসতে একে অপরের সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি হয়, কোনো সময় এটা বিচ্ছুরণ হয়ে এই কক্ষপথ থেকে এই মঙ্গলের দিকে আসতে পারে, অথবা এই দিকে বৃহস্পতির দিকেও যেতে পারে, যার কাছে যে যত কাছে পায় তার তার দিকে যায়। এবার মঙ্গল মঙ্গল যখন, এবার আমরা কি জানি যে গ্রহেদের একটা নিজস্ব আকর্ষণ ক্ষমতা আছে, ঠিক আছে, যার একটা বিষয় হয় স্পেস টাইম বলে। স্পেস টাইমের মধ্যে যে যত বেশি ওজনশীল কোনো একটি বস্তু, তার দিকে তত বেশি কণা হচ্ছে, বা অ্যাস্ট্রয়েড বা অন্যান্য সৌরজগতের অন্যান্য গ্রহ বলতে পারো, তার দিকে তত বেশি বেশি আকর্ষণ হয়। ঠিক আছে, যেমন ব্ল্যাক হোল, মানে সৌরজগতের মধ্যে হচ্ছে ব্ল্যাক হোল সব থেকে বেশি গ্র্যাভিটি সম্পন্ন বা সব থেকে বেশি ওজনশীল, ওই জন্য হচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করা হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল যদি কোনো স্যাটেলাইট, কোনো গ্যালাক্সির পাশ দিয়ে যায়, সেই গ্যালাক্সিটাকে গোটাটাই কিন্তু ও নিজের মধ্যে মানে খেয়ে ফেলবে বলতে গেলে। এইবার কি হয়, এই যে ধরো এখানে আছে মার্স, এবার এ কি করছে, এ সূর্যকে প্রদক্ষিণ করছে, এইখানে যখন টক্কর হয় এ কিন্তু কোনো সময় কি হয়, মার্সে যেয়ে পড়ে। এইগুলোকে বলা হয় যে উল্কাপিণ্ড। যখন এখান থেকে অ্যাস্ট্রয়েড গুলো, পাথরের কণাগুলো যখন মার্সে গিয়ে পড়ে বা পৃথিবীতে গিয়ে পড়ে, তাকে বলা হয় হচ্ছে উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ডগুলি কি হয় না, যখন ধরো মার্সে কোনো কণা পেল না, মঙ্গলে কোনো কণা পেল না, তাহলে মঙ্গল কি হবে, যখন মঙ্গল ধরো এখান থেকে প্রথমে ছিল হচ্ছে এরকম জায়গাতে, এখানে যখন আকর্ষণ করেছে ওকে, এই সময়টা অতিক্রম করতে করতে এ কিন্তু আরো এগিয়ে গেছে, তখন কি হবে, ও ডাইরেক্ট কিন্তু পৃথিবীকে হিট করবে। ঠিক আছে, পৃথিবীকে যখন হিট করবে তখন কি হয়, তাকে আমরা বলছি কি উল্কাপিণ্ড। এবার পৃথিবীর চারদিকে, এই যে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীর চারদিকে পৃথিবীর চারদিকে আমরা জানি একটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের যে বায়ুমণ্ডলের একটি স্তর রয়েছে না, এই বায়ুমণ্ডলের স্তরটা কিন্তু আমাদের একটা কবচ হিসাবে একটা আত্মরক্ষা করছে, যে পৃথিবীকে বিভিন্ন অ্যাস্ট্রয়েড যেগুলো রয়েছে, সেই অ্যাস্ট্রয়েডগুলিকে কিন্তু এই বায়ুমণ্ডল আমাদের পুড়িয়ে ছাই হয়েছে। আমরা পড়বো আরো যে মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের যে স্তরটি রয়েছে, সেই মেসোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যখন উল্কাপিণ্ড যখন পৃথিবীতে পৌঁছায়, তখন সেই মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এতটাই ঠান্ডা এবং বায়ুর সঙ্গে ঘর্ষণ হয় যে সেখানে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। যদি ছাই না, কোনো সময় যদি দেখা গেল হচ্ছে না ছাই, বা কোনো একটা উল্কাপিণ্ড
একদম পৃথিবী পৃষ্ঠে এসে পড়লো, তাহলে কি করবে, সেই জায়গাটা একটা বিরাট বড় গর্ত সৃষ্টি করবে এবং সেই জায়গায় যে সমস্ত বসতি থাকবে সেগুলো ভেঙে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কি হবে, সেই জায়গায় যে সমস্ত মানুষজন বসবাস করতো তারা কিন্তু মারা যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, পৃথিবীতে কি উল্কাপিণ্ড হয় না উল্কাপিণ্ড হয়? আমরা জানি পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, ম্যাক্সিমামটাই যেহেতু জলভাগের উপর দিয়ে উপর অবস্থান করছে, সেহেতু কিন্তু উল্কাপিণ্ড মাঝে সাঝেই হয়, এটা আমরা বুঝতে পারি না। মঙ্গলে তো তোমার হয়ই, ওটা তো হামেশাই হয়। এমনকি আমাদের পৃথিবীর যে উপগ্রহ আছে না, একটা চাঁদ, এই চাঁদের উপরে কিন্তু আমাদের এই যে চাঁদ যে আছে, চাঁদের উপরে কিন্তু আমাদের উল্কাপাত হয়। ওই যে চাঁদের গায়ে যে কলঙ্কের মতন আমরা ছোটবেলায় আমাদের ঠাকুমার কাছ থেকে যেটা শুনি, যে চাঁদের গায়ে কলঙ্ক, বা এখনো যেটা শুনতে পাই, সেই কলঙ্ক যে কালো দাগটা, সেটা কিন্তু হচ্ছে ওই অ্যাস্ট্রয়েড গুলো চাঁদের উপর পড়ার ফলে এই ধরনের খালগুলো সৃষ্টি হয়েছে, যার মধ্যে কিন্তু সূর্য আলো পৌঁছায় না। যার কারণে এটা যদি কোনো একটা চাঁদের সারফেস হয়, চাঁদের উপরিতল, এখানে কোনো একটা উল্কাপিণ্ড ধরো এখানে এসে পড়লো, তো এই জায়গাটা কিন্তু একটা বিরাট বড় খালের সৃষ্টি হয়ে গেল, খাল অবনত জায়গাটা সৃষ্টি হয়ে গেল। সূর্যের আলোটা কি হয়, যদি এই জায়গাটা না পড়ে, তখন এই জায়গাটা হচ্ছে কালো দেখায়। ঠিক আছে, বাকি পৃষ্ঠগুলো যদি উঁচু থাকে এই জায়গা থেকে, তাহলে এই জায়গাগুলো কি হবে, সূর্যের আলোটা চাঁদের উপর পড়ছে, এই জায়গাটা চকচকে দেখাবে, কিন্তু এই জায়গাটা কালো দেখাবে। ওই জন্য চাঁদের কলঙ্কটা এইভাবে সৃষ্টি হয়। বোঝা গেল? বেশ, এরপরে আসি, 1 মিনিট বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। এরপরে আসি কি, যে এইবার এই যে উল্কাপিণ্ডটা আমরা এতক্ষণ দেখলাম, যে মঙ্গল একটা আকর্ষণ করে চলে যাচ্ছে, কিন্তু যেটা মঙ্গলের যদি কিছু যদি মঙ্গলের সঙ্গে উপর না পড়ে, তাহলে সেটা পৃথিবীর উপর আসতে পারে বা পৃথিবীর উপর আসে। এবার যখন পৃথিবীর উপর আসে, তখন কি হয়, এটা দুভাবে হয়। একটা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে যখন এটা ঢুকলো, তখন আমরা তাকে বলছি উল্কা। ঠিক আছে, উল্কা যখন সেটা পৃথিবীতে পড়লো, তাকে বলা হয় হচ্ছে উল্কাপিণ্ড। যেমন তোমার আমেরিকায় অ্যারিজোনা বলে একটা জায়গা আছে, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম একটা ক্রেটার, যেটা উল্কাপিণ্ড পড়ার ফলে, তোমরা গুগলও করতে পারো যে পৃথিবীর বৃহত্তম ক্রেটার জায়গাটার নাম কি। সেই পৃথিবীর বৃহত্তম ক্রেটার হচ্ছে এই অ্যারিজোনা। ওইখানে কি হয়, ওখানে বিশাল বড় উল্কাপিণ্ড পড়ার ফলে কিন্তু ওই জায়গাটা একটা অবনত জায়গায় পরিণত হয়েছে। এই পরবর্তী প্রশ্ন আছে কি, যে উল্কাপিণ্ড সবই তো ঠিক আছে, ডাইনোসর পৃথিবীতে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক। ডাইনোসর পৃথিবীতে আবির্ভাব এবং ডাইনোসর কিভাবে বিলুপ্তি হয়, তার একটা জিনিস আজকে আমরা পড়বো, যে কিভাবে ডাইনোসর পৃথিবীতে বিলুপ্তি হয়ে গেল। দেখো, এইখানে এর সঙ্গে রিলেটেড বলেই কিন্তু ডাইনোসর টপিকটা আমি আজকে এর মধ্যে ঢুকিয়েছি। ডাইনোসর কিভাবে হয়, আজকে যে বর্তমান দিনে পৃথিবী যখন একটা টাইম যখন একসঙ্গে ছিল, যাকে আমরা বলি হচ্ছে প্যানজিয়া, এবং এটা ক্লাস 11-এর টপিক, ক্লাস 7-এও এখন বর্তমানে কিছুটা অংশ টাচ রয়েছে, 7 না হলে 8-এ কিছু একটা এরকমই হবে, তো টাচ রয়েছে। তো ওইখানে প্যানজিয়া এবং প্যানথালাস হচ্ছে যে পৃথিবীর যে সৃষ্টির সময় যে মহাদেশগুলি যে একসঙ্গে ছিল তাকে আমরা বলি প্যানজিয়া, যে মহাসাগরগুলি একসঙ্গে ছিল তাকে বলা হয় প্যানথালাসা। ঠিক আছে, এবার আস্তে আস্তে মহিসঞ্চরণ তত্ত্ব, ওয়েগনার বলে একজন বৈজ্ঞানিক ছিলেন, তার মহিসঞ্চরণ তত্ত্বে আমরা দেখেছি কি আস্তে আস্তে মহাদেশগুলি আস্তে আস্তে সঞ্চারণ ঘটছে, যার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের বর্তমান দিনে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেই বর্তমানের পৃথিবীর যে ম্যাপ বা বর্তমান পৃথিবীর যে ভূখণ্ডগুলি যেখানে অবস্থান করছে, সেই মহিসঞ্চরণ তত্ত্বের কারণে বা প্লেট টেকটনিক থিওরি হোক, সেই তত্ত্বের ভিত্তিগুলি কিন্তু আজকে আমাদের পৃথিবীর অবস্থান। তো এখন এই যখন এই উল্কাপিণ্ডগুলি, এবার টপিক আসে আমি একটু, যে উল্কাপিণ্ডগুলি যখন আমাদের অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে ছিটকে পৃথিবীর দিকে চলে যায়, তখন তখন কি হয়, বায়ুমণ্ডলে আমি বললাম বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণ হয়ে প্রচন্ড তীব্রতা সম্পন্ন একটা আগুনের গোলার সৃষ্টি হয়। এইবার আজকের যেখানে পৃথিবীর মেক্সিকোর খাড়ি, আমি একটু দেখাই, এই জায়গাটা বর্তমানে পৃথিবীর হচ্ছে এই জায়গাটা, আজকে যেখানে এই মেক্সিকো খাড়ি মানে হচ্ছে এই জায়গাটা, এই মেক্সিকোর এই জায়গাটাতে
ইজিপ্টা নামে একটা উল্কাপিণ্ড, ভালো করে দেখে নাও এই জায়গাটাতে, ইজিপ্টা নামে একটা উল্কাপিণ্ড কিন্তু এই জায়গাটাতে এসেছিল। এই উল্কাপিণ্ডটা যখন ওই উত্তর আমেরিকার ওই ইজিপ্ট নামক মেক্সিকো খাড়ির ওখানে যখন পড়ে, তখন কি হয়, ওখানে একটা বিশাল বড়, একেই তো মহাসাগর ছিল জায়গাটা, তো একটা কি হয়, যখন এর উপর পড়ে, ভূপৃষ্ঠের উপর যখন পড়ে ওই জায়গাটাতে, তখন ওখানে বিশাল বড় মানে ধামাকার সৃষ্টি হয় বলতে গেলে। কি ধরনের, এর ফলে কি হয়, সেই সময় যখন পৃথিবীর সৃষ্টি হয়, পৃথিবীতে ডাইনোসরের উদ্ভব হয়। ডাইনোসর যদি আজ একটা কথা ঠিকই, ওই ইজিপ্টটা যদি ওই উল্কাপিণ্ড যদি না আসতো, তাহলে আজকে বোধহয় মানুষের, বা আজকে যদি ডাইনোসর বেঁচে থাকতো, তাহলে বোধহয় মানুষের অস্তিত্ব আজকে হতো না। কারণ ডাইনোসররা যে পরিমাণ একদিনে খাবার খায়, সেই খাবার পৃথিবীতে কিন্তু কম হয়ে গেছিল। এবার যদি সেই ইজিপ্টটা না আসতো, তাহলে কিন্তু মানুষের আজকে বাঁচার সম্ভাবনা, বা মানুষের আজকে যে জীবগুলোর সৃষ্টি বা অন্যান্য যে প্রাণীগুলোর সৃষ্টি, সেগুলো কিন্তু সবই ব্যাহত হতো। তো কি হয়, ডাইনোসর ওই ইজিপ্টা নামে ওই উত্তর আমেরিকার যে ওই মেক্সিকো খাড়ি রয়েছে, ওই মেক্সিকো খাড়ির মধ্যে যখন ওই ইজিপ্টা নামে উল্কাপিণ্ডটা যখন এখান থেকে এসে পৃথিবীর উপর পড়ে, সেই উল্কাপিণ্ড পড়ার কারণে বায়ুমণ্ডলের যে টেম্পারেচার, দেখবে আমরা যখন চকলেট বোম ফোটাই পুজোতে, বা কোনো একটা বোম, বড় বোম যখন ফাটাই, হ্যাঁ, সেই বোমগুলো ফাটার সময়, বোমটা যখন ফাটে, তখন তো চারপাশে ধুলোকণাগুলো কি হয়, উড়ে না, ধুলোকণাগুলো উড়ে যায়, বা ওই ধুলোকণাগুলো চোখেও লাগতে পারে, এরকমও হয়। ঠিক একইভাবে যখন উল্কাপিণ্ডটা যখন এই জায়গায়, ধরো এটা ভূপৃষ্ঠ, এবার এখানে এসে উল্কাপিণ্ডটা কি করলো, পড়লো এই জায়গাতে, উল্কাপিণ্ডটা এসে কিন্তু পড়লো। এর ফলে কি হবে, এই সমস্ত জায়গার যে সমস্ত মৃত্তিকাগুলো, ও কি হবে, উপর দিকে উঠে যাবে। এত টেম্পারেচার, প্রায় মানে এত জোরে এটা আঘাত করে যে প্রায় 20টা হাইড্রোজেন বোমা একসঙ্গে ফাটালে যে পরিমাণ শক্তি উৎপাদন হবে। হাইড্রোজেন বোম মানে হচ্ছে পৃথিবীর সব থেকে মানে ধ্বংসাত্মক যে সমস্ত ওয়েপেনগুলো তৈরি হয়েছে, বা যে সমস্ত অস্ত্রগুলো তৈরি হয়েছে, সেই হাইড্রোজেন বোমা হচ্ছে তার থেকে সব থেকে ওপরে, ঠিক আছে, সব থেকে ওপরের মানে সব থেকে হাইয়েস্ট ক্ষতিকারক বোম হচ্ছে হাইড্রোজেন বোম। সেরকম 20টা হাইড্রোজেন বোম একসঙ্গে ফাটালে যেরকম ধামাকার সৃষ্টি হবে, এই ইজিপ্ট নামে যে উল্কাপিণ্ডটি রয়েছে, এই উল্কাপিণ্ডটি কিন্তু এক জায়গায় এই মেক্সিকো খাড়িতে আসার ফলে ঠিক সেই পরিমাণ ধামাকার সৃষ্টি হয়। ফলে কি হয়, এই সমস্ত জায়গায় যে সমস্ত, এই মেক্সিকো খাড়ি সমস্ত জায়গায় যে সমস্ত আজকে যে জনবসতিগুলো ছিল, মানে সরি, সেই সময় যে সমস্ত জীবগুলো বসবাস করতো, সেই জীবগুলো এর তাপের ফলে প্রায়, এই টেম্পারেচার ছিল প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, সরি, 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারের গোলাটা যেখানে পড়ে, তাহলে ওর আশেপাশের যে জীবগুলো রয়েছে, তারা সমস্ত কিছু সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যায়। এবং তার সঙ্গে বায়ুমণ্ডলের যে, আমি বললাম ওই যে বোম ফাটালে কি হয়, সেই জায়গায় ধুলোটা ওড়ে, সেই জায়গায় যে সমস্ত বালিকণা সেগুলো উঠতে থাকে। এইখানকার যে এই 2000 ডিগ্রি টেম্পারেচার এই উল্কাপিণ্ডটি, ইজিপ্টা উল্কাপিণ্ডটি, নামটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ইজিপ্টা, এই উল্কাপিণ্ডটি যখন হচ্ছে এখানে তোমার পড়ে, তখন এই উল্কাপিণ্ডটি পড়ার ফলে যে বায়ুমণ্ডলের যে টেম্পারেচার চলে যায়, বায়ুমণ্ডলে মোটামুটি টেম্পারেচার হয়ে যায় হচ্ছে তখন 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমরা সাধারণ এখানে যখন গরম হয়, গ্রীষ্মকাল যখন পড়ে, তখন মোটামুটি টেম্পারেচার যায় হচ্ছে 45 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আগের বারে হচ্ছে তোমার 48-49 পর্যন্ত গিয়েছিল, এইবারে জানি না এখন কত যাবে। তাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে সেই জায়গায় বায়ুমণ্ডলের টেম্পারেচার যদি 200 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বুঝতেই পারছো মানে মারাত্মক গরম। 100 ডিগ্রি সেলসিয়াস মধ্যে জানি আমরা জল ফোটে, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস যদি বায়ুমণ্ডলের উত্তাপ হয়, যে সমস্ত ডাইনোসরগুলো উঠতে পারতো, দেখবে ডাইনোসররা যে মুভিটা আছে সেগুলি দেখতে পারো তোমরা, যে ওখানে যে সমস্ত ডাইনোসরগুলো উঠতে পারতো, সেই ডাইনোসরগুলো কিন্তু সব বায়ুমণ্ডলের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। টোটাল ডাইনোসরের যে প্রজাতি, সেই প্রজাতিটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে গেল। আরও সঙ্গে, এই তো গেল বায়ুমণ্ডলের উপরে যে সমস্ত ডাইনোসর ছিল তাদের গল্প। আচ্ছা, এর কাছাকাছি যে সমস্ত প্রাণীকুল ছিল সেগুলো মারা গেল। এত বড় একটা উল্কাপিণ্ড
যখন এই যে বললাম 20টা হাইড্রোজেন বোমার যে পরিমাণ ক্ষমতা, সেই ক্ষমতা সম্পন্ন যদি পৃথিবীতে আঘাত করার ফলে কি হয়েছে, আঘাত করার ফলে একটা ভূমিকম্পের উৎপত্তি হবে। ভূমিকম্প প্রায় 10 রিক্টার স্কেল, যদি 10 রিক্টার স্কেলের মাত্রা ম্যাগনিটিউড সম্পন্ন একটা ভূমিকম্প কি হয় এখানে উৎপন্ন হয়, যার কারণে টোটাল পৃথিবী একদম পুরো কেঁপে ওঠে। যখন একটা 10 রিক্টার স্কেল মানে হচ্ছে মানে বিধ্বংসী ভূমিকম্প বলতে গেলে, মানে একটাও যদি আজকের দিনে এরকম 10 রিক্টার ভূমিকম্প হয়, হ্যাঁ, যেমন আমাদের কিছুদিন আগে না বলবো না, কিছু বছর আগে নেপালের কাঠমান্ডুতে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা ছিল প্রায় 7.9 এর কাছাকাছি। হ্যাঁ, তো এই যে ভূমিকম্প হয় তো তাতে আমাদের কাঠমান্ডু শহর অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গেছিল। তাহলে 10 রিক্টার মানে তো আরো ভয়ানক। তাহলে আজকে কিন্তু গোটা জনজীবন তার একদম একদম মানে বিপন্ন হয়ে যাবে যদি এই ধরনের ভূমিকম্প আজকের দিনে হয়। তো সেই টাইমে কি হয়েছিল, যখন এই 10 রিক্টার স্কেলের ভূমিকম্প যখন হলো, তখন টোটাল পৃথিবীর যে ল্যান্ড রয়েছে, ভূখণ্ড রয়েছে, ভূখণ্ডের মধ্যে পুরো পৃথিবী পুরো একদম কেঁপে গেল এবং এবং সমগ্র পৃথিবীর মধ্যে জীবকুল যে সমস্ত যারা স্থলভাগে বসবাস করতো তারা সব মারা গেল। বোঝা গেল তাহলে বায়ুমণ্ডল মধ্যে কি করে ডাইনোসর খতম হলো এবং আমাদের ভূপৃষ্ঠের মধ্যে কিভাবে ডাইনোসর খতম হয়ে গেল। বেঁচে গেল কারা? বেঁচে গেল হচ্ছে ছোট ছোট প্রাণী, যেমন ইঁদুর, খরগোশ, চুচো, এই সমস্ত প্রাণীগুলো হচ্ছে বেঁচে গেল, যারা অল্প খাবার, বা বান্দর, এই সমস্ত প্রাণীগুলো যারা অল্প খাবার, যারা একটু নিজেদেরকে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছিল বা কোথাও গর্তে ঢুকে যারা সক্ষম হয়েছিল যে ওই টেম্পারেচার থেকে বাঁচার জন্য, তো সেই সমস্ত প্রাণীরা কিন্তু বেঁচে গেল। বাইরে একটা গান বাজছে, আমি জানি না তোমাদের সাউন্ড আসছে কিনা ভিডিওর মধ্যে। যদি সেই সাউন্ডটা আসে গানটাকে প্লিজ ইগনোর করো, ঠিক আছে? বেশ, আমি জানি না সাউন্ড কতটা কি আসছে বাইরে, আমি ভিডিওটা একটু পজ করছি। বাইরে যদি কোনো আওয়াজ থাকে প্লিজ সেটা ইগনোর করো। হ্যাঁ, জানি না কতক্ষণ আওয়াজটা চলবে এরকম। বেশ, যাই হোক, তো আমরা এখন যে উল্কাপিণ্ডটি রয়েছে সেই উল্কাপিণ্ডের যে ইজিপ্টটা এখন বলে এলাম যে ডাইনোসর কিভাবে পৃথিবীতে শেষ হয়েছে। এইবার বলি এই উল্কাপিণ্ডের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, সেই ভাগ দুটো কি কি সেটা আমরা এবার দেখব। ধরো আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আমরা জানি। বেশ, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে মানে কি, এই যে আমাদের গ্লোব আছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে মানে কি, মানে ঠিক পৃথিবী হচ্ছে এইভাবে ঘুরছে। তো পৃথিবী যদি এইভাবে ঘুরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এবার সেই সময় যখন উল্কাপিণ্ডটি আসে, উল্কাপিণ্ডটির মধ্যে উল্কাপিণ্ডগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উল্কা, একটা হচ্ছে কি বোলাইট। একটা হচ্ছে উল্কা, একটা হচ্ছে বোলাইট। এখন এই দুটোর মধ্যে পার্থক্য কি? উল্কাপিণ্ডকে আমরা দুভাগে ভাগ করি। এই অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে বা সূর্য গ্রহের যে বেল্টটা রয়েছে, এখান থেকে যখন পৃথিবীর দিকে যখন আমাদের উল্কাপিণ্ডগুলি আসছে, তখন এর যে গতিবেগ সেই উপর ভিত্তি করে আমরা কিন্তু ভাগ করি, একটা হচ্ছে উল্কা, একটা হচ্ছে বোলাইট। যখন পৃথিবীর দিকে, অর্থাৎ পৃথিবীর যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় যদি কোনো একটা উল্কাপিণ্ড পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় এই দিকে এসে মারছে, তাহলে কি হবে, পৃথিবীর সঙ্গে যে পৃথিবীর বায়ুমণ্ডল আমরা পড়ে এলাম যে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর উপর সঙ্গেই আবর্তন করছে। তো এই পৃথিবীর সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডল আবর্তন করার ফলে উল্কাপিণ্ডটা যখন পৃথিবী ঘুরছে এইভাবে, তখন কি হবে, উল্কাপিণ্ডটা যদি এইভাবে আসে তাহলে কি হবে, ও আঘাতটা কম করবে না। যদি ও বিপরীত দিকে একটা অ্যাক্সিডেন্ট যদি মুখোমুখি হয়, তাহলে সেটা বেশি খতরনাক হবে নাকি একটা অ্যাক্সিডেন্ট একই গতিতে ধরো চললো, পাশাপাশি সাইডে যে ঠুকলো, সেটা বেশি খতরনাক হবে? অবশ্যই যেটা মুখোমুখি হয় সেটা বেশি ধ্বংসাত্মক হবে।
ঠিক একইভাবে যখন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তখন কি হবে, তখন যে উল্কাপিণ্ডটা পৃথিবীর একদম গতির সঙ্গে ম্যাচ করে যখন পৃথিবীকে আঘাত করছে তখন তাকে আমরা বলি হচ্ছে উল্কা। যখন সেটা পৃথিবীতে পড়ে তখন তাকে আমরা বলছি উল্কাপিণ্ড। যেমন আমাদের ভারতের মধ্যে আছে মহারাষ্ট্রের লুনার লেক বলে একটা লেক আছে, লুনার হ্রদ, সেই হ্রদটা হচ্ছে কিন্তু আমাদের ভারতে উল্কাপিণ্ড পড়ার ফলে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, বোলাইটটা কি মানে, বোলাইট মানে হচ্ছে পৃথিবীর সঙ্গে পৃথিবীর বিপরীতে, এটা যদি পৃথিবী হয় পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে মানে এইভাবে কিন্তু আবর্তন করছে। ঠিক আছে, বোলাইট মানে হচ্ছে ধরো এক উল্কাপিণ্ডটা যখন আসছে মহাকাশ থেকে এসে যখন ও পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে কিন্তু উল্কাপিণ্ডটা এসে ওর বিপরীত দিকে এতক্ষণ যাচ্ছিল হচ্ছে ওরই সঙ্গে, ওর গতির সঙ্গে ম্যাচ করে এই দিকে, এবার কিন্তু আসছে হচ্ছে ওর বিপরীত দিকে। ওর বিপরীত দিকে যখন আসছে তখন ওর গতিবেগ, ওর যে ধ্বংসাত্মক ক্ষমতা সেটা নিশ্চয় আরো ভয়ানক হবে, তাকে আমরা বলছি হচ্ছে বোলাইট। সেই বোলাইট যখন ভূপৃষ্ঠে পতিত হয় তাকে আমরা বলি হচ্ছে টেকটাইট। এই হচ্ছে টোটাল উল্কাপিণ্ডের ঘটনা। একটা হচ্ছে বোলাইট, বোলাইট যখন আসে, বোলাইট যখন হচ্ছে পৃথিবীর গতির বিপরীতে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই গতির বিপরীতে যখন এসে আঘাত করে তখন তাকে আমরা বলি হচ্ছে টেকটাইট, পৃথিবী যখন পড়ে পৃথিবীপৃষ্ঠে। আর উল্কাটা কি, যখন পৃথিবীর একই দিকে যখন গতির সঙ্গে ম্যাচ করে, যখন উল্কাপিণ্ড পৃথিবীর গতির সঙ্গে ম্যাচ করে যখন পৃথিবীকে আঘাত করে তখন তাকে আমরা বলছি উল্কা। আর উল্কাপিণ্ড হচ্ছে তখন সেটা পড়ে। বেশ, এইবার এই উল্কাপিণ্ডের গতিবেগ কত থাকে, যেহেতু বললাম যে পৃথিবীর গতির সঙ্গে ম্যাচ করে ওরা ঘোরে, সেহেতু কি করবে, আঘাত করে, সেহেতু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে যখন ওই উল্কাপিণ্ডটা প্রবেশ করলো তখন ওর গতিবেগ পৃথিবীর সঙ্গে বেড়ে গেল। যখন বেড়ে যাওয়ার ফলে এই গতিবেগ হয় প্রায় হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড। পার সেকেন্ডে 72 কিলোমিটার, মানে বুঝতেই পারছো কতটা স্পিডে হয়। বোলাইটটা কি হয়, বোলাইট মানে কি, বোলাইটটা কি বললাম যে পৃথিবীর বিপরীতে ও এসে আঘাত করছে, পৃথিবীর বিপরীতে এসে আঘাত করছে, পৃথিবী যেদিকে ঘুরছে সেদিকে না যেয়ে তার বিপরীতে এসে আঘাত করছে। তাহলে কি হবে, ওর গতিবেগটা বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণ হয়ে কিছুটা কমে যাবে, তাই এর গতিবেগ কত হয় 12 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের উল্কা এবং বোলাইটের মধ্যে পার্থক্য। ইজিপ্টটা যে ঘটনাটা আমি একটু আগে বললাম, সেই ইজিপ্টটা যখন হচ্ছে আমাদের এই মেক্সিকোর খাড়ির কাছে পড়েছিল, ওর গতিবেগ প্রায় তোমার ঘন্টায়, মানে ঘন্টায় বলবো না, সেকেন্ডে ছিল হচ্ছে তোমার প্রায় 100 থেকে 150 কিলোমিটার পার সেকেন্ড। মানে 100 থেকে 150 কিলোমিটার না, ওর গতিবেগ ছিল হচ্ছে তোমার প্রায় 1000 থেকে 1500 কিলোমিটার পার সেকেন্ড। তো এতটা স্পিডে এসে মেরেছিল, তো যার কারণে ও গোটা আটলান্টিক মহাসাগরকে, এই যে পৃথিবীর যে আটলান্টিক মহাসাগর রয়েছে, এই যে আটলান্টিক মহাসাগর রয়েছে মাঝখানে, এই আটলান্টিক মহাসাগরকে ওর ক্রস করতে সময় লেগেছে হচ্ছে মাত্র 4 সেকেন্ড। ঠিক আছে, এই 4 সেকেন্ডের মধ্যে এই আটলান্টিক যে মহাসাগরটি রয়েছে সেই আটলান্টিক মহাসাগর কিন্তু ক্রস করেছে। তার মানে বুঝতেই পারছো কতটা স্পিডেও এসছে। হ্যাঁ, যার কারণে কিন্তু এরকম একটা বৃহৎ বিস্ফোরণের ফলে সমগ্র ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হয় এবং সেই সময়ে সমস্ত যে জীবগুলো ছিল, একমাত্র ছোট ছোট জীব বাদ দিয়ে বৃহৎ যে সমস্ত জীব ছিল সবই প্রায় মারা যায়। এই হলো আমাদের উল্কাপিণ্ড, পৃথিবী অভিজ্ঞতামূলক বা জিওড সম্পর্কে ধারণা এবং আমাদের ডাইনোসর পৃথিবীতে কিভাবে বিলুপ্তি হয় তার একটা সামগ্রিক আলোচনা। এরপর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এই যে পৃথিবীতে যে বিভিন্ন উল্কাপিণ্ড পড়ে তার ফলে কি হয় সেটা আমরা এবার জানব। উল্কাপিণ্ড পড়ার ফলে কি হয়, কি হতে পারে, যদি উল্কাপিণ্ড পৃথিবীতে খুব পড়ে তখন সেক্ষেত্রে পৃথিবীর যে গ্র্যাভিটি রয়েছে সেটা কি হবে, বেড়ে যাবে। যদি ধরো তুমি একটা স্পিডে ঘুরছো, আগে পৃথিবীতে দিন ছিল হচ্ছে 18 ঘন্টা, যখন পৃথিবী আজ থেকে প্রায় 900 মিলিয়ন সাল আগে
বছর আগে আর কি, সাল বলবো না, বছর বছর আগে যে পৃথিবীতে যে আমাদের দিন ছিল সেটা হচ্ছে 18 ঘন্টা দিন ছিল। আস্তে আস্তে প্রচুর পরিমাণে উল্কাপিণ্ড পড়ার ফলে, মনে করো তুমি একটা গতিতে যাচ্ছ, এবার তুমি যখন সেই গতিতে যাচ্ছ তোমার উপরে অনেক বোঝা চাপানো হচ্ছে। প্রথমে একটা 5 কেজি ধরো একটা বস্তা দেওয়া হলো, তারপর 50 কেজি একটা বস্তা দেওয়া ছিল। তুমি যে স্পিডে যাচ্ছিলে সেই স্পিডটা কি থাকবে না, যত তোমার ওয়েট চাপাবে সেই স্পিডটা কমে আসবে, সেই স্পিডটা কমে আসবে। ঠিক পৃথিবীর উপরও তাই, যখন এই বাইরে থেকে এই অ্যাস্ট্রয়েড, এগুলো তো পৃথিবীর উপর এক্সট্রা বোঝা, যখন সেগুলো পড়ছে তখন কি হবে, পৃথিবীর ওজনও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে সঙ্গে কি হবে, পৃথিবীর যে ঘূর্ণন বেগ, সেই ঘূর্ণন বেগটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যার কারণে আগে পৃথিবীর যে দিন হতো সেটা 18 ঘন্টায় করা হতো, এখন সেটা হয়েছে কত, 24 ঘন্টা। আমরা যেটা প্রত্যেকেই জানি। দেখা যাবে কি আজ থেকে প্রায় দেখা যাবে 1 লক্ষ বছর পর, যখন পৃথিবীর হয়তো আরো আস্তে আস্তে এই যে মেটেরয়েড যেগুলো রয়েছে অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে, সেই উল্কাপিণ্ডগুলো আস্তে আস্তে পড়ছে, উল্কা হোক বা বোলাইটি হোক, সেগুলো যখন পড়বে আস্তে আস্তে পৃথিবীর তো ওজন বাড়বে। দেখা যাবে প্রায় 28 ঘন্টায় দিন হচ্ছে, বা 30 ঘন্টায় একদিন তখন সম্পন্ন হচ্ছে। এইবার আমরা পৃথিবীর যে একটা নির্দিষ্ট অক্ষ আছে না, এই যে অক্ষ, এই যে পৃথিবীটা তো এইভাবে নাই, পৃথিবী আছে এইভাবে একটা নিজের অক্ষের সঙ্গে। আমরা জানি কি 37 ডিগ্রি কৌণিক হেলে অবস্থান করে। আগে এই পৃথিবী, আগে কৌণিক অবস্থান ছিল হচ্ছে 21 ডিগ্রি, এই ইজিপ্টটা পড়ার আগে, মানে ইজিপ্টে যখন মেক্সিকো খাড়িতে এসে পড়ে নাই তখন তার ইয়ে ছিল হচ্ছে 21 ডিগ্রি কৌণিক হেলে অবস্থান করত। এখন যখন ইজিপ্টটা যখন পড়েছে তখন কি হয়েছে, পৃথিবী কিন্তু আরো একটু হেলে গেছে এদিকে, যার কারণে সেটা এখন হয়ে গেছে কত না 23.5 ডিগ্রি। এটা এখন পৃথিবীর কৌণিক মান। আমরা পৃথিবীর যে কক্ষপথ রয়েছে তার মান হচ্ছে, সেই কক্ষপথের সঙ্গে পৃথিবী হচ্ছে 64.5 ডিগ্রি কৌণিক হেলে অবস্থান করে। এটা আমরা জানি। কক্ষপথ আর অক্ষের সঙ্গে এই দুটো কিন্তু খুব গোলমাল হয়, এই দুটো কিন্তু গুলিও না, বারবার বলছি। বেশ, এইবার আচ্ছা আচ্ছা, আর কি কি হয়, এছাড়া কি হতে পারে, যে বায়ুমণ্ডলের এই যে ইজিপ্টটা এসে পড়লো, তো বায়ুমণ্ডলে তো বিভিন্ন রকম গ্যাসেরও সৃষ্টি হলো, বিভিন্ন রকম ধূলিকণার সৃষ্টি হলো। এর ফলে কি হতে পারে, অ্যাসিড বৃষ্টি হতে পারে, বা ব্লাড রেন, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম, ওই যে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছিল। আচ্ছা, একটা কথা মনে পড়লো, ঠিক এই ইজিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আরেকটা জিনিসের উদ্ভব হয়, সেটা হচ্ছে মাউন্ট কিলিমানজারো, যেটা যার কারণে আজকে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে। এই মাউন্ট কিলিমানজারোটা কোথায় অবস্থান করছে, মাউন্ট কিলিমানজারো অবস্থান করছে আজকে যেখানে গ্রেট রিফট ভ্যালি, সেই জায়গায়। এই জায়গায় যখন হচ্ছে আমাদের ইজিপ্টটা এসে এই মেক্সিকো খাড়িতে পড়ে, তখন হচ্ছে আমাদের এই জায়গাটাতে মাউন্ট কিলিমানজারো অবস্থান করছে, ঠিক আছে। এই আজকে এই জায়গায় হচ্ছে গ্রেট রিফট ভ্যালি একটা গোস্ত উপত্যকার, বর্তমানে একটা গোস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে, কিন্তু এটা একটা টাইম ছিল না। এখানে দেওয়া নেই হয়তো, না এখানে দেওয়া নেই। এই কিলিমানজারো পয়েন্টটা করা রয়েছে, দেখতে পাবে কিনা আমি জানি না। এই যে কিলিমানজারো, এই যে এখানে, এই এইখানে যখন কিলিমানজারো পর্বতটার উৎপত্তি হয় এই জায়গাটাতে, তখন কি হয়, এর ফলে যে আয়ন বায়ু রয়েছে, যার কারণে বৃষ্টিপাত হয়, সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কি হয়, এইখানে এসে শৈলস্থ পদ্ধতিতে এই জায়গাটাতে বৃষ্টিপাত করে, যার কারণে এই জায়গাটা পুরো ড্রাই হয়ে যায়। এবং পৃথিবীর সব থেকে বড় বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি কিন্তু এই মাউন্ট কিলিমানজারো পর্বত এখানে অবস্থান করার কারণেই এই সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে। যে সমস্ত ইজিপ্টার আঘাতের ফলে এটা কিন্তু একটা বৃহৎ পরিবর্তন ভূপৃষ্ঠে, এই পৃথিবীপৃষ্ঠের মধ্যে। এবং এখানে যে সমস্ত ছোট ছোট প্রাণীরা ছিল, তারা কি করে, তারা আস্তে আস্তে বিভিন্ন নদীর ধারে চলে যায়, যে নদীর ধারে অল্প খাবারের খোঁজে, যেখানে জল রয়েছে, বা যেখানে আমাদের ছোট ছোট একটু খাবার রয়েছে, শস্য দানাগুলি খাবারগুলি রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু হচ্ছে আমার এরা চলে যায় আস্তে আস্তে, এই নীল নদের ধারে আস্তে আস্তে এরা বসতি স্থাপন করতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ইজিপ্টটা, এর ফলে পরিবর্তন হয়। আর কি হয়, কি বললাম বলতো, তো 21 ডিগ্রি 37 ডিগ্রি বললাম, গ্র্যাভিটি বলে দিয়েছি। আচ্ছা, আর কি হয়, অ্যাসিড রেন হয় বললাম, ব্লাড রেন হয় বললাম। আচ্ছা বেশ,
এবার কি হবে, তো এত এই যে তাহলে দিনকে দিন যে অ্যাস্ট্রয়েড বেল্টগুলো এই যে পৃথিবীতে আস্তে আস্তে জুড়ছে এগুলো, এতে কিন্তু দিনের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর গতিবেগ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল টোটাল একটি সামগ্রিক আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমাদের নতুন একটা কোর্স শুরু হতে চলেছে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে